ধারাবাহিকের শুরুতেই দেখা যায় সাক্ষ্যদের বাড়ির বড় ড্রয়িং রুমে পরিবারের সবাই জড়ো হয়েছে। চারপাশে চাপা উত্তেজনার আবহ। এমন সময় সাক্ষ্য শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে ওঠে, সব নিয়ম মেনেই তো আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সেই হিসেবে ঝিল এখন থেকে এই বাড়িরই সদস্য, তাই না দাদু ভাই? সাক্ষ্যের কথা শেষ না হতেই তার দাদু গম্ভীর গলায় বলে ওঠেন, ওই মেয়েটা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকব না। এই কথায় মুহূর্তেই পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে। রায়পূর্ণা রেগে গিয়ে সাক্ষ্যের দিকে তাকিয়ে বলে, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত আমাকে একবার জানাতে পারতে। কাউকে কিছু না বলে তুমি কিভাবে এমন কাজ করলে? নিজেকে সামলে নিয়ে সাক্ষ্য উত্তর দেয়, মা, আমি যদি তোমাকে আগেই বলতাম তাহলে তুমি আমাকে সাহায্য করতে না, বরং আমাকে আটকাতে। আর এখন তোমরা যদি ঝিলের জন্য এই বাড়িতে থাকতে না চাও তাহলে আমারও কিছু করার নেই। সাক্ষ্যের কথা শুনে রায়পূর্ণা প্রশ্ন করে, তাহলে কি করবে তুমি? এই মেয়েটাকে নিয়ে অন্য কোথাও গিয়ে সংসার শুরু করবে? এক মুহূর্ত চুপ থেকে সাক্ষ্য বলে, তোমরাই তো আমাকে সেই দিকেই ঠেলে দিচ্ছ। আমি চাইছিলাম সবাইকে নিয়ে এখানেই থাকতে, কিন্তু ঝিলকে নিয়ে যদি আমাকে চলে যেতে হয় তাহলে সেটাই আমার শেষ রাস্তা। এই সময় সাক্ষ্যের ছোট কাকা কুশ বিরক্ত হয়ে বলে ওঠে, সাক্ষ্য, তুমি যা করছো বা করতে যাচ্ছ, একবারও কি তোমার শ্বশুরবাড়ির লোকজনের কথা ভাবছ? তাদের সম্মান কোথায় থাকবে? এই কথায় সাক্ষ্য সরাসরি কাকার চোখে চোখ রেখে বলে, ছোট কাকা, তুমি নিজে কবার তোমার শ্বশুরবাড়ির সম্মানের কথা ভেবেছ? তুমি যদি নিয়ম করে ওদের বাড়িতে যেতে তাহলে ছোট কাকিকে হয়তো আজ বাড়ির বাইরে থাকতে হতো না। এই কথায় কুশ আর কিছু বলতে না পেরে মাথা নিচু করে ফেলে। এরপর সুদর্শনা শান্ত কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বলে, এই বাড়িতে অপমান করে কথা বলা যেন একটা অভ্যাস, এটা আমি বহুদিন ধরেই লক্ষ্য করছি। সবাই যে সমাজে প্রতিষ্ঠিত হবে এমন তো কোনো নিয়ম নেই। সে রূপার দিকে তাকিয়ে আরও বলে, তুমি নিজেই তো এই বাড়িতে কত অপমান আর কষ্ট সহ্য করেছ, তাহলে তুমি কিভাবে আরেকটা মেয়েকে অপমান করতে পারো? তোমাকে দেখে আমি সত্যিই অবাক। এই সময় সুদর্শনার শাশুড়ি কড়া গলায় বলে ওঠে, যেহেতু তুমি এই বাড়িতে থাকো না তাই এই বাড়ির ব্যাপারে তোমার কিচ্ছু বলার অধিকার নেই। এরপর সাক্ষ্যের ঠাম্মি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি কত স্বপ্ন দেখেছিলাম একটা মনের মতো নাত বউ আসবে, আমাদের সঙ্গে হাসি খুশিতে দিন কাটাবে, কিন্তু সব আশা ভেস্তে গেল। তৎক্ষণাৎ সাক্ষ্য বলে ওঠে, ঠাম্মি, তুমি কি ভেবেছিলে ওই চৈতি তোমার স্বপ্নের মতো নাত বউ হতো? এই কথায় দাদু বলে, চৈতি অন্তত একজন ডাক্তার, শিক্ষিত, পরিচয় দিতে কোনো সমস্যা হতো না, কিন্তু এই মেয়েটাকে তুমি কি পরিচয় দেবে? সাক্ষ্য ঠান্ডা গলায় উত্তর দেয়, হ্যাঁ, এটা ঠিক, কিন্তু একবার ভেবে দেখেছ, ঝিল শিক্ষিত নয়, এটা কি ওর দোষ? ও চাইলে এখনও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। গরিব হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু টাকার জোরে কাউকে ছোট করা সবচেয়ে বড় অপরাধ। সে আরও বলে, তোমরা আমাকে ডিভোর্স দিতে ঝিলকে ৫ লাখ টাকা দিতে চেয়েছিলে, এমনকি চৈতিও আলাদা করে ১ লাখ টাকা দিতে চেয়েছিল। এগুলো কি অপরাধ নয়? সবাই টাকা দিয়ে মানুষ চেনে না, কেউ কেউ বিশ্বাস আর ভালোবাসা দিয়েই জীবন কাটাতে জানে। ঝিল তাদেরই একজন। সাক্ষ্য জানায়, ঝিল খুব ভালো গান গায়, এই প্রতিভা দিয়েই ও নিজের একটা ভবিষ্যৎ গড়তে পারে। এই সময় তিতির কটাক্ষ করে ঝিলকে বলে, তুমি তো বেশ খেলতে জানো। এই কথায় নীলাঞ্জন সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলে, এভাবে কথা বলা ঠিক নয়, ভদ্রভাবে কথা বলো। মেজ কাকা হেসে বলে, খারাপ তো কিছু বলেনি, চোখের সামনে যা দেখছে সেটাই বলেছে, সাজগোজ করেই তো বিয়েতে এসেছে। তখন ঝিল প্রথমবার মুখ খুলে বলে, আমি এখানে আসতে চাইনি, তোমাদের বাড়ির ছেলেই আমাকে জোর করে নিয়ে এসেছে। এরপর মিনু আবেগে বলে ওঠে, আমি এতক্ষণ চুপ করে দেখছি তোমরা আমার মেয়ের নামে কী সব কথা বলছো, কিন্তু আমার মেয়ে কি নিজের ইচ্ছা এখানে এসেছে? আসেনি, তোমাদের ছেলেই ওকে জোর করে এনেছে। তাহলে কেন শুধু আমার মেয়েকেই দোষ দেওয়া হচ্ছে? আমার মেয়ে তো ব্যাঙ্গালোরে চলে যেতে চেয়েছিল, বিশ্বাস না হলে বড় দাদাবাবুকে জিজ্ঞেস করো। তখন নীলাঞ্জন বলে, ঝিল আসলে আমার দেওয়া কাজটা নিতে চায়নি, ও নিজে আলাদা কাজ জোগাড় করেছিল, শুধু নিরাপত্তার জন্যেই আমি তাকে সাহায্য করেছিলাম। এই কথা শুনে রায়পূর্ণা কঠোরভাবে বলে, তাহলে আজ থেকে এই মেয়েটা এখানেই থাকবে? তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব, প্রতিদিন ওকে চোখের সামনে দেখতে আমার সহ্য হবে না। নীলাঞ্জন শান্ত গলায় জবাব দেয়, তুমি যদি বাপের বাড়ি যেতে চাও আমি আটকাবো না, কিন্তু সাক্ষ্য তো বলেছে ঝিলকে নিয়ে এখানে থাকবে না, তাহলে তুমি কেন তোমার সংসার ছেড়ে যাবে?
আমি নিজের পরিশ্রমে এই সংসার গড়েছি, সেটাই রেখে তুমি কেন চলে যাবে? পর্বের একদম শেষে সাক্ষ্যের দাদু দৃঢ়স্তরে বলে ওঠেন, আমি স্পষ্ট বলে দিচ্ছি, 6 মাসের মধ্যেই এই বিয়ে ভেঙে যাবে। এই কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। সুদর্শনা হালকা তিরস্কারের সুরে বলে, আপনি আপনার নাতির জন্য কি সুন্দর আশীর্বাদ দিলেন, না বললেই পারতেন, কিন্তু কানে এলো তাই বললাম। শেষ দৃশ্যে সাক্ষ্য আত্মবিশ্বাসের সঙ্গে বলে, এই বিয়ে 6 মাসে ভাঙবে না, আমি কথা দিচ্ছি।